আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে চতুর্থ অধ্যায়ের ক খ গুলো হচ্ছে এই রেকর্ডিংয়ে ট্রাই করবো শেষ করার জন্য। আর একটা রেকর্ডিং করব, সেখানে হচ্ছে আপনাদের এমসিকিউগুলো কয়েকটা দেখাবো ইম্পর্টেন্ট। আর লাস্টে একটা রেকর্ড করব, সেটা হচ্ছে আপনাদের এই অধ্যায়ের ইম্পর্টেন্ট 2025 সালের কিছু হচ্ছে সিকিউ করে দেওয়ার ট্রাই করব। তো দেখেন এখানে প্রথমটা দেখেন হাইপার লিঙ্ক আমরা কাকে বলবো। যদি টেক্সট বা ইমেজ যে কোনো কিছু আমরা যদি কী করি, ডকুমেন্ট আকারে লিঙ্ক করি, তখন সেটাকে বলা হয় হাইপার লিঙ্ক। বা কোনো লেখাকে লিঙ্ক করাকে বলা হয় হাইপার লিঙ্ক। বা একটা লেখাকে ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হলে তাকে বলা হয় হাইপার লিঙ্ক। হাইপার মিডিয়া কাকে বলে? টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স সব কিছু মিলিয়ে হয় হাইপার মিডিয়া। আইপি অ্যাড্রেস কাকে বলে? ইন্টারনেটের প্রতিটি ডিভাইসে কী থাকে? একটা নাম্বার থাকে। ঠিক আছে, মানে যে কোনো একটা ডিভাইস, যেমন আপনার মোবাইল, আপনার কম্পিউটার, সব কিছু একটা নির্দিষ্ট নাম্বার থাকে বা সংখ্যা থাকে। ওই সংখ্যা ভিত্তিক যে অ্যাড্রেস তাকে বলা হয় আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস মনে রাখা একটু কষ্টকর। যেমন এক্সাম্পল হিসেবে এখানে কত আছে, আইপি IPv4, যেটা হচ্ছে 32 বিটের। আর আইপি অ্যাড্রেস আর ডোমেন নেমের পার্থক্য আসার ক্ষেত্রে, ডোমেন নেম কাকে বলে? ইন্টারনেটের প্রত্যেকটি ডিভাইসের কি শব্দভিত্তিক যে নাম, তাকে বলা ডোমেন নেম, যেটা মনে রাখা সহজ, যেমন গুগল.com। তাহলে দুটো ডিফারেন্স, একটা হচ্ছে কি নাম্বার ভিত্তিক আর একটা শব্দভিত্তিক, একটা মনে রাখা সহজ আর একটা মনে রাখা কঠিন। একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, IPv4, যেটা হচ্ছে 32 বিটের, আর একটা হচ্ছে গুগল.com। আচ্ছা, তো এরপর আমরা দেখেন HTML পূর্ণরূপ কি? হাইপারটেক্সট ট্রান্সফার মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা ওয়েব পেজের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আর কি। এটা আবিষ্কার করছে কে? টিম বার্নার্স-লি, চার্ন ল্যাবরেটরিতে। তো HTTP হচ্ছে কি পূর্ণরূপ কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটা কি করে? HTTP কী করে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এমসিকিউ তো আসতে পারে। সার্ভার আর ইউজারের মাঝে সম্পর্ক স্থাপন করে। যেমন আপনার ইউজারকে, যেমন আপনি ইউটিউব চালাচ্ছেন, তাহলে আপনি ইউজার, তাহলে আপনার সাথে সম্পর্ক করে দিচ্ছে কে? ইউটিউব। কিসের মাধ্যমে? সার্ভারের মাধ্যমে। তাহলে এটা সংযোগ করতে কাকে লাগে? HTTP-কে লাগে। FTP কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা কি? এটা হচ্ছে যে কোনো একটা ফাইল আপলোড করা কিংবা ডাউনলোড করতে FTP ব্যবহার করা হয়। ইউআরএল কি? ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, যেটা হচ্ছে কি থাকে? একটা ওয়েব পেজের সম্পূর্ণ ঠিকানা থাকবে এখানে, মানে HTTP www ডট, হ্যাঁ, তারপর হচ্ছে ডোমেন নেম, এই যে গুগল.com, এরকম থেকে সব কিছু থাকবে ইউআরএলের ভিতরে। এরপরে কি বলা হচ্ছে? HTML ট্যাগ, অ্যাট্রিবিউট, সিনটেক্স, এলিমেন্ট ইত্যাদি ইত্যাদি। তো এগুলো একটু দেখেন, আমরা যদি নিচের দিকে যাই, খেয়াল করেন এখানে আমরা প্রথম কোশ্চেনটা দেখি। এখানে ট্যাগ কি? ট্যাগ হলো কি? HTML এর এলিমেন্ট নির্দেশক, যেখানে এলিমেন্ট থাকবে। সবগুলো ট্যাগ কী হবে? সবগুলো ট্যাগ হচ্ছে আপনার অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু হয়, এটা দিয়ে দেখেন, হ্যাঁ, তারপর হচ্ছে এই অ্যাঙ্গেল ব্র্যাকেট এটা দিয়ে শেষ হয়। তো কিছু ট্যাগ হচ্ছে আপনার সেলফ ক্লোজিংও আছে, যেমন কি, যে মানে এগুলো কি, মানে এমটি ট্যাগ, যেমন বিয়ার ট্যাগ, ইমেজ ট্যাগ, এগুলো এমটি ট্যাগ। ওকে, এগুলো নিজেরাই ক্লোজিং হয়ে যায়, এগুলো আবার শুরুর ট্যাগ, শেষ ট্যাগ, এগুলো দেওয়া লাগে। অ্যাট্রিবিউট কাকে বলে? অ্যাট্রিবিউট হলো কি? ট্যাগের অতিরিক্ত বৈশিষ্ট্য, অতিরিক্ত তথ্য। তো সিনট্যাক্স কাকে বলে? HTML এর সিনট্যাক্স হলো কি? কোড লেখার নিয়ম। কোড লেখার নিয়মকে বলা হয় সিনট্যাক্স। আপনি যদি কোনো ভুল করেন লেখার সময়, তাহলে তাকে বলা হবে সিনট্যাক্স এরর। এরপরে এলিমেন্ট কাকে বলে? দেখেন এখানে HTML এলিমেন্ট হলো শুরুর ট্যাগ প্লাস কন্টেন্ট প্লাস শেষ ট্যাগ, এ সব কিছু মিলে হচ্ছে এলিমেন্ট। মানে কীরকম? আমি এখানে একটা ট্যাগ দেই, দেন এটা হচ্ছে পি দিয়ে শুরু করলাম। লেখা যেন অনেক কষ্ট, একটু বুঝে নিন। পি দিয়ে শুরু করলাম, এখানে লিখলাম ICT, তারপরে ক্লোজ করলাম পি দিয়ে। তাহলে এলিমেন্ট হচ্ছে এই যে এই শুরুর ট্যাগ থেকে শেষ ট্যাগ সব কিছু মিলে হচ্ছে এলিমেন্ট। আর কন্টেন্ট কি? দুই ট্যাগের মাঝখানে যে লেখাটুকু থাকে, যে অংশটুকু থাকে, তাকে বলা হয় কন্টেন্ট। আচ্ছা, তো এলিমেন্ট আমরা চিনলাম। এরপর আসেন আমাদের শুধু HTML দিয়ে ডাইনামিক ওয়েবসাইট সম্ভব হয় না। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে একটু খেয়াল করেন। এখানে কি বলা হচ্ছে? HTML দিয়ে ডাইনামিক ওয়েবসাইট হবে না। এটার রিজন হচ্ছে কি, HTML শুধু কি করে, আপনার স্ট্যাটিক ওয়েবসাইট করা যায়। কেন? HTML দিয়ে আপনার হচ্ছে কোনো প্রকার আপনি দৃষ্টিনন্দন যে ওয়েবসাইটগুলো, মানে আপনারা যেটা বলি ওই যে যেটাকে বলা হয় হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, ওগুলো করা যায় না HTML দিয়ে, শুধু স্ট্যাটিকগুলো করা যাবে। তো আমি হচ্ছে একটু ডিফারেন্সটা বলি স্ট্যাটিক আর ডাইনামিক আছে, একটু পরে পাবেন এটা, আপাতত যেভাবে আছে আমরা ওইভাবে যাই। তো HTML কেস সেন্সিটিভ নয়, কারণ হচ্ছে কি, HTML এর খেয়াল করেন বডি এভাবে লেখা যে কথা, এভাবে লেখা একই কথা, এইভাবে লেখা একই কথা, সব একই কাজ। এখানে বড় হাতের ছোট হাতের নিয়ে কোনো ঝামেলা হয় না, তাই এটি কেস সেন্সিটিভ নয়।
এখানে ওয়েব ব্রাউজার সব কেসই তারা গ্রহণ করে। ওকে, হোম পেজ কাকে বলে? ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে যে পেজ ঢুকতে পান তাকে বলে হোম পেজ। ওয়ার ফ্রেম কাকে বলে? ওয়েব পেজের তুমি ডিজাইন যেটা হাতে কলমে আঁকবা বা করবা সেটাকে বলা হবে ওয়েব ওয়ার ফ্রেম। আচ্ছা, তো আমরা হচ্ছে কগুলো আগে শেষ করি, তারপরে হচ্ছে খগুলা এই সিরিয়ালে তো যাচ্ছে, দেন হচ্ছে ট্রাই করবো আমাদের এই অধ্যায়ের গগুলা ঘ ঘ শেষ করতে। আচ্ছা, এরপরে আমরা বলতেছি এখানে দেখেন এই সাইডে আমরা কয়েকটা কথা বলে নিই। ওয়েব পেজ কাকে বলে? ইন্টারনেটে যে কোনো তথ্য রাখার পেজকে বলা হয় ওয়েব পেজ। ঠিক আছে, হতে পারে যে কোনো ছবি, হতে পারে কোনো ভিডিও, যে কোনো কিছু আপনি রাখবেন যে পেজে তাকে বলা ওয়েব পেজ। অথবা এভাবে বলতে পারেন, এই যে যেমন এটা যদি হয় একটা ওয়েব পেজ, এটা যদি হয় একটা ওয়েব পেজ, এটা যদি হয় একটা ওয়েব পেজ, এগুলা একত্রে বলা হবে ওয়েবসাইট। তো ওয়েবসাইটের ক্ষুদ্র অংশ হচ্ছে এটা একটা ওয়েব পেজ, ওয়েবসাইটের ক্ষুদ্র অংশকে বলা হয় ওয়েব পেজ। যেমন এটা ওয়েব পেজ, এটা ওয়েব পেজ, একাধিক ওয়েব পেজ মিলে গঠিত হবে ওয়েবসাইট। ওয়েবসাইট দুই ধরনের, একটা স্ট্যাটিক, একটা ডাইনামিক। স্ট্যাটিকটা কি? স্ট্যাটিক যেটা সব সময় তার কন্টেন্টটা একই রকম থাকবে, পরিবর্তন হবে না, এটাকে বলা হবে স্ট্যাটিক। যেটা সবসময় পরিবর্তন হবে তাকে বলা হবে ডাইনামিক। স্ট্যাটিকটা নিরাপদ বেশি, ডাইনামিকটা নিরাপদ কম। স্ট্যাটিকটা দেখতে সুন্দর না, দৃষ্টিনন্দন না, ডাইনামিকটা দৃষ্টিনন্দন। স্ট্যাটিকটা লোড হতে সময় হচ্ছে আমাদের একটু কম লাগে, একটা জিনিস বারবার দেখে এই জন্য, আর ওটা একটু লোড হতে বেশি সময় লাগে। এটা নিরাপদ কম, স্ট্যাটিকটা নিরাপদ বেশি, ডাইনামিকটা নিরাপদ হচ্ছে কম, যেটা আকর্ষণীয়, সবাই এটা চুরি করতে চায় এরকম আর কি। আমাদের হচ্ছে স্ট্যাটিকটা HTML CSS দিয়ে করা যায় আর কি। CSS পূর্ণরূপ কি? ক্যাসকেডিং স্টাইল শিট। আচ্ছা, এরপরে আমাদের ডাইনামিক যেটা সেটা করা যায় PHP, ASP অথবা পাইথন দিয়ে লেখা যায়। তো এগুলো ছিল আমাদের ক খ এই জাতীয় জিনিসগুলো গেছে। আমরা গয়ের জাস্ট এখানে 2-3টা কোশ্চেন আছে, এই গগুলো একটু দেখে নিই, তারপরে আমাদের এখান থেকে শেষ হয়ে যাবে এই অংশগুলো। ট্রাই করবো আমরা হচ্ছে পরবর্তীতে MCQগুলো আপনাদের দেখাই দিতে, খেয়াল করেন। তো এখন আপনাদের বলা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। মনে রাখেন ধরন হচ্ছে 2 ধরনের, কাঠামো বা গঠন হচ্ছে 4 ধরনের। কাঠামো বা গঠন 4 ধরনের ওয়েবসাইটের, আর হচ্ছে ধরন হচ্ছে 2 ধরনের। ধরন 2 ধরনের কি? হাইরার্কিক্যাল আর লিনিয়ার, সরি, স্ট্যাটিক আর ডাইনামিক। তো ওয়েবসাইটের কাঠামো 4 ধরনের। এখানে কি? হাইরার্কিক্যাল, দেখতে গাছের শাখা প্রশাখার মতো হবে, যেখানে একটা হোম পেজ থাকবে, যে এরকম একটা হোম পেজ থাকবে, এখান থেকে বাকিগুলো বাইরে হবে আর কি, বাকিগুলো বাইরে হবে এখান থেকে এইভাবে করে। আচ্ছা, লিনিয়ার কি? একটার সাথে একটা জড়িত থাকবে, সিরিয়ালের সামনের দিকে যাবে, 2টা দাগ থাকবে। এরপর হচ্ছে নেটওয়ার্কিং কোনটা? যেটা প্রত্যেকটার সাথে কানেক্টেড থাকবে তাকে বলা হবে নেটওয়ার্কিং। হাইব্রিড বা কম্বাইন কাকে বলবো? একাধিক ওয়েবসাইট কাঠামো মিলে যেটা গঠন হবে তাকে বলা হবে হাইব্রিড বা কম্বাইন। এবার একটা ওয়েবসাইট আপনি কীভাবে ডিজাইন করবেন আর কীভাবে পাবলিশ করবেন সেটা নিয়ে একটু আলোচনা করে দিই। একটা ওয়েবসাইট ডিজাইন করতে হলে আপনি সে নির্ভর করবে, আপনি এই যে আমি এই পাশ থেকে বলতেছি একবার পড়ে নিলে পারবেন। ডিজাইন করতে হবে প্রথমে তার কী কী প্রয়োজন সেই অনুযায়ী। এই জন্য প্রথমে নির্ধারণ করতে হবে আপনার ওয়েবসাইটটি কী ধরনের সুযোগ সুবিধা থাকবে এবং কী কী পেজ থাকবে। এগুলো চাইলে লিখতে পারেন, আদারওয়াইজ বা স্কিপ করতে পারেন। তো প্রত্যেকটি পেজের লেআউট কোন জায়গায় কী রাখবেন সেটাকে সাজাইতে হবে, এটাকে বলা হয় লেআউট। লেআউট হাতে কলমে আঁকা মানে হচ্ছে ওয়ার ফ্রেম। এই হাতে কলমে আঁকার পর HTML CSS দিয়ে তৈরি করবেন, এটাকে বলা হবে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে প্রোগ্রামিং ভাষা বিভিন্ন ফিচার যুক্ত করবেন, সার্ভারের সাথে যুক্ত করবেন, যাকে বলা হবে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। এরপর হচ্ছে ডেভেলপমেন্ট চলাকালীন নিয়মিত টেস্টিং করবেন, চেক করবেন ভুল আছে কিনা, বাগ ডিবাগিং করবেন। বাগিং আর ডিবাগিং এটা পড়াইছিলাম। বাগিং মানে হচ্ছে কি? ভুল খুঁজা, আর ডিবাগিং মানে হচ্ছে ভুল খুঁজে সেটা সমাধান করা। ওকে, এবার ওয়েবসাইট কীভাবে পাবলিশ করবেন? এটা হচ্ছে 4টি ধাপ আছে। প্রথমে হচ্ছে কী করবেন? হোস্টিং স্পেস কিনবেন, পাবলিক IP অ্যাড্রেস কিনবেন, এরপরে ডোমেন নেম কিনবেন, ফাইলটি আপলোড করবেন, শেষ। প্রথমে একটা কম্পিউটার নেবেন, যে কম্পিউটার 24 ঘন্টা কারেন্ট থাকবে, ওই কম্পিউটার থেকেই এটা যেহেতু আপনি আপলোড করবেন তাকে বলা হয় হোস্ট কম্পিউটার। আচ্ছা, এরপরে কি করবেন? এরপর একটা পাবলিক IP অ্যাড্রেস কিনবেন, যেটা সব কেউ এখন পর্যন্ত কিনে না, ইউনিক একটা IP অ্যাড্রেস বা ডোমেন কিনবেন। কেনার পর আমরা কি করব? ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য বিভিন্ন ওয়েব সফটওয়্যার ব্যবহার করব, যেমন ক্রোম বা ফায়ারফক্স, এগুলো ব্যবহার করা যায়। এরপরে সার্চ ইঞ্জিনে খোঁজার জন্য আমরা কি করব? সার্চ করবো আর কি আমাদের ওয়েব পেজের যে নাম আছে সেটা। তো এই অনুযায়ী আমরা যদি কি করতে পারি, এই অংশগুলো শেষ করি। আর এখান থেকে আমরা হচ্ছে হাইব্রিড, লিনিয়ার, তারপর হচ্ছে নেটওয়ার্ক, এগুলোর ডিফারেন্সটা একটু দেখায় যে কোনটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, বা কোনটা আপনার মানে লেখা অনুযায়ী আপনি কোনটা হচ্ছে ইম্পর্টেন্ট দিয়ে লিখবেন। এখানে দেখেন আমি কয়েকটা ট্রাই করছি নিয়ে আসার জন্য আপনাদের জন্য। লিনিয়ার বা এটা হচ্ছে কি সরল রেখার মতো একটা দাগের মতো যে কাঠামোটা হয়,
এগুলো মনে আছে আপনাদের চিত্র আশা করি। তো এটা কীরকম হয়, এটা হচ্ছে আপনি নির্দিষ্ট একটা সিরিজ আকারে সাজানো থাকবে, 1 2 3 4 এভাবে সিরিয়ালে একটার সাথে একটা যুক্ত থাকবে। আপনি যাবেন, এখানে নেক্সট থাকে, প্রিভিয়াস থাকে, এরপর হচ্ছে কি থাকে লাস্ট থাকে, এই কথাগুলো থাকে আর কি। ফার্স্ট থাকে, এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার সুযোগ থাকে না সরাসরি, হ্যাঁ, মাঝখান থেকে যাওয়া যাবে না, তবে সামনের দিকে যাওয়া যাবে, লাফিয়ে যাওয়া যাবে না এক থেকে আরেকটা। যেমন এইটা কার জন্য ভালো খেয়াল করেন, বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও আছে না, ওগুলোর জন্য ভালো। যে ধরেন চ্যাপ্টার 1-এর কী কী টপিক আছে, এরকমভাবে আপনি আগে যেতে পারবেন। অডিও ভিডিও প্লে লিস্ট সাজানোর জন্য ঠিক আছে, একটার পর একটা। তারপর কোনো ফর্মের স্টেপ বাই স্টেপে যাওয়ার জন্য ঠিক আছে এগুলো। তারপর সুবিধা কি, অত্যন্ত সহজ, ব্যবহারকারী এটা সহজে চালাইতে পারে, কোনো বিভ্রান্তিতে আটকায় না। অসুবিধা কি, বড় ডাটা এটা ধারণ করতে পারে না, খুব সহজে ধীরগতি হয়ে যায় বড় ডাটা দিলে। তো অতিরিক্ত আইটেম খুঁজে পাওয়ার ঝামেলা, যেতে এক পেজ থেকে এক পেজে যাওয়া যায় না, স্বাধীনতা কম আর কি। হায়ারিক্যাল কি গাছের শাখা প্রশাখার মতো হয়, এটা তো বলছি, একটা হোম পেজ থাকে, তারপর মূলধারার পেজ থাকে, এরপর উপধারার পেজ থাকে। তো এটা দেখতে কি গাছের শাখা প্রশাখার মতো হয়। আপনারা ট্রাই করবেন এগুলো আসলে চিত্রসহ দিতে, হ্যাঁ, চিত্রসহ দিবেন এবং সংজ্ঞা দিবেন, তারপরে গিয়ে ব্যাখ্যা করবেন। এটার উপকার কি দেখেন, এটার উপকার হচ্ছে কি, এটা ই কমার্সের যে সাইটগুলো আছে এগুলোর জন্য ভালো। যেমন ধরেন আপনি প্রথমে হোম পেজ পেলেন, হোম পেজের পর একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট, সে যেমন মোবাইল, এবার মোবাইলের আবার একটা ধরনের স্মার্টফোন, তার মানে আপনি ঢুকলে বুঝতে পারতেছেন, ব্যবহারকারীরা সহজে বুঝতে পারে তার ডাটাগুলো কোন জায়গায় থাকবে। এরপরে কোম্পানির বিভিন্ন ফোল্ডার সিস্টেম ইত্যাদি থাকে, আচ্ছা যাই হোক, ওটা আলাদা। তো সুবিধা কি এখানে, সুবিধা একদম আমি সুন্দরভাবে বলে আলাদা কোনো কিছু বোঝার দরকার নেই, যে ব্যবহারকারীরা সহজে বুঝতে পারে তার তথ্যগুলো কোন জায়গায় আছে। অসুবিধা কি দেখেন, এটা যেহেতু অনেক বেশি স্তর থাকে, তাই ব্যবহারকারীরা সহজে বিভ্রান্তি পড়তে পারে, এক লেভেল থেকে আরেক লেভেলে সরাসরি যেহেতু যাওয়া যায় না, ক্যাটাগরিগুলোতে আস্তে আস্তে যাওয়া লাগে, যাইতে হলে হোম পেজে ফিরে আসা লাগে, এটা একটা ঝামেলা। নেটওয়ার্কটা কি, প্রত্যেকটার সাথে যুক্ত থাকবে, সরাসরি যাইতে পারবে, কোনো হোম পেজের দরকার হয় না, সময় কম লাগে, এগুলো ভালো। এগুলো কিসের, যেমন কইকে ব্যবহার করা যায়, ক্রস লিঙ্ক, যেমন উইকিপিডিয়াতে ব্যবহার করা যায়, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ইয়েতে ব্যবহার করা যাবে আর কি, হ্যাঁ। এরপর হচ্ছে রাস্তার বিভিন্ন, যেমন গুগল ম্যাপ আছে, ওইখানে ব্যবহার করা যায়। সুবিধা কি, সবচেয়ে সহজভাবে ব্যবহার করা যায়, নমনীয় যেটাকে বলা হয় আর কি। ব্যবহারকারী ইচ্ছে মতো যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় গিয়ে তথ্য খুঁজে নিয়ে আসতে পারে। অসুবিধা কি, খুব জটিল, ব্যবহারকারী অভিজ্ঞ না হলে কোথায় আছে সেটা বুঝতে পারবে না, এবং ডিজাইন কোড ব্যবহার করাও কঠিন হতে পারে। হাইব্রিড বা কম্বাইন কি, এখানে সবগুলো একসাথে মিক্স থাকতে পারে। তো এখানে কি ঘটনাটা দেখেন, এটি হচ্ছে কোনো একটি নির্দিষ্ট স্ট্রাকচার নয়, বরং হচ্ছে দরকার অনুযায়ী কী হবে, 3টি স্ট্রাকচার একসাথে যুক্ত থাকবে। বড় শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলো এরকম হতে পারে, হ্যাঁ। তারপর হচ্ছে ফেসবুক, ইউটিউবেরগুলো এরকম। এরপর হচ্ছে সুবিধা কি, সবচেয়ে কার্যকরী এবং ব্যবহারকারীরা মানে ইউজার ফ্রেন্ডলি। তারপর হচ্ছে প্রতিটি কাজের জন্য সঠিক স্ট্রাকচার ব্যবহার করা যায়। অসুবিধা কি, ডিজাইনও ডেভেলপ করা একটু কঠিন হইতে পারে, একটু খরচ বেশি হইতে পারে আর কি। এটা ছিল ক খ যা দরকার আমাদের মোটামুটি, মানে আমি একটা সাইট করতেছি আর কি। তো এরপর আমরা ট্রাই করবো হচ্ছে দেখার জন্য আমাদের কি বলা যায়, আমাদের এমসিকিউগুলো দেখার ট্রাই করব। ঠিক আছে, তাহলে এই রেকর্ডটা আপাতত একটু পর্যন্তই থাকুক আমাদের আজকের জন্য।